হ্যালো কেমিস্ট্রিয়ানস, কেমন আছো সকলে? আচ্ছা, আবার চলে এসেছি মাধ্যমিকের আর একটা বিশেষ চ্যাপ্টারের সাজেশন। কয়েকটা আমরা কোশ্চেন আমরা আজকে দেখে নেব, যার মধ্যে প্রথম কোশ্চেনটা যেটা ডিসকাস করব এবং যেটা আসার সম্ভাবনা খুবই 100% রয়েছে এবারে, সেটা হচ্ছে তোমার কপার সালফেটের আম্লিক জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণের মধ্যে কপার 2+ আয়নের গাঢ়ত্ব সেটা অপরিবর্তিত থাকে কেন। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক। তো দেখো, কপার সালফেটের আম্লিক দ্রবণ বলেছে, তার মানে কি কি আছে না, কপার সালফেট রয়েছে যেটা বিয়োজিত হচ্ছে Cu2+ এবং SO4 আয়ন হিসেবে আয়নিত হচ্ছে। আম্লিক দ্রবণ রয়েছে, তো সেটা আমরা নিচ্ছি সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, সেটাও যদি বিয়োজিত হয় তাহলে 2H+ আর হচ্ছে সালফেট আয়ন উৎপন্ন করবে। এবং সঙ্গে না হয়েছে কিনা জলীয় দ্রবণ, অর্থাৎ এটাও যদি বিয়োজিত হয় তাহলে H+ আর হচ্ছে OH- আয়নটা তোমার হচ্ছে উৎপন্ন করবে। ঠিক আছে, এবার কপার সালফেটে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছি তখন কপারের তড়িৎদ্বারগুলো আমরা ব্যবহার করে থাকি এরকম। ঠিক আছে, একটা ক্যাথোড রয়েছে এবং একটা তোমার হচ্ছে অ্যানোড রয়েছে। ধরো এইটা হচ্ছে আমাদের ক্যাথোড, যেটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে, আর এইটা হচ্ছে তোমার অ্যানোড, যেটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে এবারে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটা কি ঘটছে এখানটায় না, বিজারণ বিক্রিয়া হিসাবে আমরা কি দেখবো না, বিজারণ বিক্রিয়াতে দেখবো ক্যাটায়নগুলো তোমার হচ্ছে ক্যাথোডের দিকে ধাবিত হবে। তো এখানটায় ক্যাটায়ন হিসেবে দুটো ক্যাটায়ন রয়েছে, একটা হচ্ছে Cu2+ আয়ন আর একটা হচ্ছে H+ আয়ন। যেহেতু Cu2+ আয়নের তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা H+ আয়ন অপেক্ষা অনেক বেশি হয়, তাই প্রথমে কিন্তু তোমার হচ্ছে ক্যাথোডে Cu2+ আয়নগুলো যাবে এবং গিয়ে দুটো ইলেকট্রন কালেক্ট করে তোমার হচ্ছে কপারে পরিণত হবে। ঠিক আছে, অর্থাৎ দ্রবণের মধ্যে যত কপার 2+ আয়নগুলো থাকবে সব কপার 2+ আয়নগুলোই তোমার হচ্ছে কি করবে না, তোমার হচ্ছে ক্যাথোড আয়নের দিকে ধাবিত হয়ে এই ক্যাথোডে কিন্তু সঞ্চিত হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি আমরা জারণ বিক্রিয়াতে। জারণ বিক্রিয়া মানে কি না, জারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন বর্জনের বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এই জারণ বিক্রিয়ায় সাধারণত এই অ্যানায়নগুলো অংশগ্রহণ করে যারা ইলেকট্রনটা বর্জন করতে চায়, এবং এখানে অ্যানায়ন হিসাবে OH- এবং সালফেট আয়ন রয়েছে। তবে দেখা গেছে কিনা এই OH- এবং সালফেট আয়ন অপেক্ষা এই অ্যানোডে ব্যবহৃত যে কপার দণ্ডটা রয়েছে তার ইলেকট্রন বর্জনের প্রবণতা কিন্তু সবথেকে বেশি। তো সেই কারণে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কি হয় না, অ্যানোডে যে কপার পরমাণুগুলো রয়েছে তারা দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2+ আয়ন রূপে কিন্তু তোমার হচ্ছে দ্রবণের মধ্যে আসতে থাকে। অর্থাৎ যতগুলো কপার 2+ আয়ন দ্রবণ থেকে ক্যাথোডে গিয়ে সঞ্চিত হচ্ছিল, ঠিক ততগুলো সংখ্যাতেই কিন্তু তোমার হচ্ছে অ্যানোড থেকে কপার পরমাণুগুলো দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2+ আয়ন রূপে কিন্তু তোমার হচ্ছে দ্রবণের মধ্যে আসছে। তো সেই জন্য আমাদের এই দ্রবণের মধ্যে যে মোট কপার 2+ আয়নের গাঢ়ত্ব সেটা কিন্তু সবসময় অপরিবর্তিত অবস্থায়। প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, ধরো তোমাকে বলা হয়েছে যে রূপোর গয়নার উপর সোনার যদি আমরা প্রলেপ দিতে চাই তাহলে ক্যাথোড হিসেবে আমরা কি ব্যবহার করব, অ্যানোড হিসেবে কি ব্যবহার করব, এবং তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে কি ব্যবহার করব সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি না, যার উপর প্রলেপ দেওয়া হবে অর্থাৎ যে ধাতুর উপর তোমার হচ্ছে প্রলেপ দেওয়া হচ্ছে সেই ধাতুটাকে আমরা কিন্তু ক্যাথোডের মধ্যে রাখি, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু আমরা কোথায় রাখি না, অ্যানোডের মধ্যে রাখি। ঠিক আছে, আর তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয় না, যে ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে তার জলের দ্রাব্য একটা লবণকে আমরা তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় আমরা কি বলছি না, রূপোর ওপর সোনার প্রলেপ দিচ্ছি। ঠিক আছে, তাহলে রূপোর ওপর সোনার প্রলেপ মানে ক্যাথোডে আমরা কাকে রাখবো না, ক্যাথোডে আমাকে রাখতে হবে রূপোর পাতকে বা রূপোর গয়নাকে আমরা রাখবো। ঠিক আছে, আচ্ছা অ্যানোডে কি রাখবো না, যে ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকেই আমরা অ্যানোডে রাখি, তার মানে সোনার পাতকে আমরা কোথায় রাখবো না, তোমার হচ্ছে অ্যানোডের মধ্যে রাখবো। ঠিক আছে, আর কি থাকছে না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা কাকে ব্যবহার করি না, যেটা তোমার হচ্ছে অ্যানোড হিসাবে ব্যবহার করা হচ্ছে তারই একটা তোমার হচ্ছে জলীয় দ্রবণের দ্রাব্য একটা তোমার হচ্ছে লবণটাকে আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে রাখবো। ঠিক আছে, তাহলে এখানে সোনার যেটা তোমার হচ্ছে জলীয় দ্রবণের দ্রাব্য, এরকম একটা লবণ হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে, আবার তোমার হচ্ছে লং কোশ্চেনেও এই 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। তো পটাশিয়াম অরোসায়ানাইড, যেটা সংকেত হচ্ছে KAuCna2। ঠিক আছে, ভালো করে অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে রাখবে, আসার চান্স কিন্তু খুব বেশি রয়েছে। এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, ধরো তোমাকে বলা হয়েছে যে জলীয় দ্রবণে বা জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে যদি তোমার হচ্ছে 10 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে অ্যানোডে কত লিটার তোমার হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি না, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় এবং অ্যানোডে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় তাদের আয়তনের অনুপাত হচ্ছে 2:1।
ঠিক আছে? তাহলে তোমাকে কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে না, ক্যাথোডে তোমার হচ্ছে 10 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, তাহলে অ্যানোডে কত তোমার হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে ক্যাথোডে যদি 10 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে অনুপাত থেকে আমরা বুঝতেই পারছি নিশ্চয়ই অ্যানোডে 5 লিটার তোমার হচ্ছে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হবে, কারণ তাদের আয়তনের অনুপাত কত না, আয়তনের অনুপাত সর্বদা 2:1 হয়। ঠিক আছে? তাহলে এই ধরনের কোশ্চেনও অবশ্যই করে যাবে, এটা শর্ট কোশ্চেন এমসিকিউ বা তোমাকে হচ্ছে 2 মার্কের কোশ্চেন হিসেবে দিতে পারে। ঠিক আছে?